আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা এই লাইভটি করছি একটি বিশেষ আলোচনা করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, শেখ হাসিনার বিচার এবং আগামী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আগামী বাংলাদেশ। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন এ.কে.এম. ইসলাম। তিনি আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিশেষজ্ঞ। আমার ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। স্বাগত সকলকে। আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল আউয়াল, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক, প্রফেসর, কৃষি বিশ্ববিদ্যালয় এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর আব্দুল আউয়াল, আপনাকে বাংলাদেশ দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আহ, আমার ভাই, আমি আপনাকে দিয়ে প্রথম শুরু করতে চাই। আপনি তো এই ব্যাপারে একদম খুব একজন বিশেষজ্ঞ বলা যায়। আপনি সমস্ত কিছু জানেন এই আইনের খুঁটিনাটি, কারণ আপনি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। এই যে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে ভার্ডিক্টটা দেওয়া হলো, সেটা আপনি তো জানেনই, ওনাকে ফাঁসির রায় দেওয়া হলো, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং একজন আইজি যে মামুন সাহেব, উনি রাজবন্দী ছিলেন, ওনার 5 বছর কারাদণ্ড। এই ট্রায়ালকে আহ, আহ, ঘিরে নানা প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া পৃথিবীব্যাপী, এবং মানে পৃথিবীর মনে হয় সবচাইতে এই মুহূর্তে প্রধানতম আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনার এই ট্রায়াল পৃথিবীতে। এবং এই ট্রায়ালকে কেন্দ্র করে আমি সজীব অজের জয়, শেখ হাসিনার ছেলে, ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম, আপনি তো আমাকে পাঠালেন। তো সেখানে উনি বলছিলেন এটা একটা শ্যাম ট্রায়াল, মানে জালিয়াতি বা প্রহসনের ট্রায়াল, এবং এই ট্রায়ালে কোনো বৈধতা নেই, আইনও বৈধতা নেই, যেটা আমি আসলে বিনা সিকরির ওই ইন্টারভিউটাতেও দেখছিলাম, উনিও বলছিলেন। কারণ এই ট্রায়ালটা বিশেষ একটা পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছিল 1973 সালে, এবং এটার যদি কোনো পরিবর্তনও করা লাগতো, তাহলে একটা মানে আম, সংসদীয় ব্যবস্থার পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হতো, ওখান থেকে পাশ হয়ে আসতে হতো। সেটাও নেই, কিন্তু এক প্রকার তড়িঘড়ি করে নিজস্ব বিচারকদেরকে ব্যবহার করে তার পছন্দ মতো, এবং যারা যুদ্ধ অপরাধীর মতো রাজনৈতিক দলের সাথে যুক্ত যেসব বিচারকেরা, তারা এই ট্রায়ালের সাথে সম্পৃক্ত। এবং এই পুরো বিষয়টা নিয়ে আপনি আসলে কিভাবে, এখন তো রায়টা হয়ে গেল, জি, এই এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমে আপনার এই সেটে আপনাকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে যুক্ত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক ডক্টর আব্দুল আওয়াল একই সাথে বসার জন্য। আমরা দুপুরবেলা একটা সেটে ছিলাম একই সাথে। যাই হোক, আবার দেখে ভালো লাগলো। আপনি যে প্রশ্নটা করেছেন এটি একটি যুগোপযোগী এবং বর্তমানে এই বিরাট একটা প্রশ্ন বাংলাদেশের ভেতরে এবং বাহিরে সবখানে কিন্তু মিডিয়াতে ভরপুর হয়ে গেছে। বিষয়বস্তুটি হচ্ছে যে, প্রথমে যদি আমি ট্রাইব্যুনালের ব্যাপারে যাই, ট্রাইব্যুনালের ব্যাপারে হচ্ছে যে ট্রাইব্যুনালটি তৈরি করা হয়েছিল, ফাউন্ডেড করা হয়েছিল আপনার 2009-10-এর দিকে। কিন্তু এই আইনটি করা হয়েছিল 1973 সনে ভরা একটা পার্লামেন্টে, একবারে ফুল প্লেজেড পার্লামেন্টে এটা পাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 নামে, এবং এটি একটি ফিউচারিস্টিক এবং ভেরি ওয়েল সিজনড, হ্যাঁ, ওপেন এন্ডেড বলা হয় এই ধরনের আইনগুলোকে, যেগুলো যুগের পর যুগ আপনার কোন রকম খুব মিনিমাম আপনার যে চেঞ্জেস অথবা পরিবর্তন করার মাধ্যমে দিয়ে যে আইনগুলো চলে সেগুলো হচ্ছে ফিউচারিস্টিক অ্যান্ড ওপেন এন্ডেড থাকে। ঠিক এই আইনটি কিন্তু বাংলাদেশের ঠিক সেই সময় নিরেমবার্গ ট্রায়ালের প্রসিকিউটর অটো ট্রাফ ছিল এটার মধ্যে, এবং ওনার সাথে আরো 10 জন জুরিস্ট, আন্তর্জাতিক জুরিস্টরা, তারা বসে এই আইনটাকে আপনার ড্রাফট করে এবং পরবর্তীতে পাশ হয়। এবং এই এই যে এই আইনটা যখন করা হয়, তারপরে এই আইনটার আর কোনো চর্চা হয় নাই, শুধু আইন হিসেবে একটা বই রয়ে গেছে
চর্চা হয় নাই। চর্চাটা হলো কবে, যখন এই ট্রাইব্যুনাল করা হলো আপনার 9-তে, যখন আওয়ামী লীগ একবারে সব ম্যান্ডেট দিয়ে যখন এদের বিচারের 71-এর পরাজিত শক্তি এবং আল বদর আল শামস বা যুদ্ধাপরাধী যারা, তাদের বিচারের জন্য যে ম্যান্ডেটটি নিয়ে আওয়ামী লীগ এসেছিল, সেই ম্যান্ডেটের একবারে ল্যান্ডস্লাইড ভিক্টরিতে ওটা জানান দিয়েছে যে এই বিচার বাংলাদেশের মানুষ চায়। এবং ঠিক সেই সময় কিন্তু এই আইনটিকে বের করে নিয়ে এসে পরে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে যথেষ্ট ভালো যোগাযোগ রেখে তাদের রিকমেন্ডেশন গুলোকে নিয়ে এই আইনের আওতায় ওই বিচারগুলো শুরু করা হয়। এবং খুব মিনিমাম যে জিনিসটা, আইনের সমতা এবং আইনের যে ফেয়ারনেস, ডিউ প্রসেস মেনটেন করার জন্য আপনার এক পক্ষের, যে কোনো এক পক্ষের আপিল করার সুযোগ ছিল না, সেটাকে অ্যাড করা হয়। এবং আরেকটা যেটা করা হয়, সেখানে এই অফেন্সগুলো বেলেবল ছিল না। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেগুলো অন্যান্য জায়গায় আছে সেখানেও বেলেবল না, কিন্তু আমরা এটাকে বেলেবল করেছি। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক কিছু, দুই একটা জিনিস অ্যাড করা হয়েছে যেটা রিকমেন্ডেড ছিল। সেটা হচ্ছে আইনের সমতা রক্ষা করার জন্য, উভয় পক্ষের একটা সমতা এবং ফেয়ারনেস যেটা বলা হয়, ডিউ প্রসেস, এগুলো মেনটেন করার জন্য এই আইনটাকে করা হয়। এবং আরেকটা জিনিস দেখবেন যে এই ট্রাইব্যুনালটা তিনজন জাস্টিস দিয়ে, তিনজন হাইকোর্টের জাস্টিস দিয়ে তৈরি করা, অথবা হাইকোর্টের জাস্টিস সমমানে অভিজ্ঞবান কি জানি জাস্টিসদেরকে নিয়ে। তো আমরা সাধারণত আমাদের সেই ট্রাইব্যুনালে কিন্তু তিনজন তিনজন হাইকোর্টের ছিল, তারপরে একজন রিটায়ার্ড জাজ, ট্রায়াল জাজ ছিল, আরেকজন ট্রায়াল জাজ ছিল। এই পর্যায়ক্রমে এইভাবে পরবর্তীতে আমরা হাইকোর্ট থেকেই তিনজন জাজ যারা এলিভেটেড হয়েছে, তারপর তাদের মধ্য থেকে তারা তিনজন জাজ এখানে ছিল। এবং এটা কিন্তু হাইকোর্টের যে নর্মাল কোর্ট রয়েছে সেখানে ডিভিশন বেঞ্চ থাকে আর সিঙ্গেল বেঞ্চ থাকে হাইকোর্টের মধ্যে। সিঙ্গেল বেঞ্চ, এটা জুরিসডিকশন, সাবজেক্ট ম্যাটার, কন্টেন্ট মিলিয়ে সিঙ্গেল বেঞ্চ হয়, আবার ডিভিশন বেঞ্চ হয়। ডিভিশন বেঞ্চে সাধারণত দুইজন হাইকোর্ট জাজ থাকে, কিন্তু এই ট্রাইব্যুনাল তিনজন হাইকোর্টের জাজ সম্বলিত, সেহেতু এটা হাইকোর্টের স্ট্রাকচার থেকে একটু বড়, একটু উপরে, কিন্তু অ্যাপিলেট ডিভিশন হচ্ছে নেক্সট, তার নেক্সট টায়ার হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। এখন এই আন্তর্জাতিকভাবে দেখেন, এই আইনটি 73 সনে হলেও এই আইনটি জেনেভা কনভেনশন, ICCPR, এই সমস্ত যে আন্তর্জাতিক যেই ডকুমেন্টেশনস গুলো রয়েছে সেই আইনের আলোকে কিন্তু করা হয়। এর মধ্যে অনেকগুলো ট্রাইব্যুনাল এভাবে হয়েছে, কিন্তু কয়েকটা কার্যকরী হয়নি, কয়েকটা ভিসিয়েট হয়ে গেছে। যেমন টোকিও ট্রায়াল ছিল, যেমন এটা আমরা ঢাকা ট্রায়াল বলি, তারপরে এই ধরনের অনেক কিছু ছিল, কিন্তু ওরা অনেক সময় ফেল। যেমন কম্বোডিয়াতে, লাওস কম্বোডিয়াতে ওদের যেই ট্রাইব্যুনালটা, তারা শেষ পর্যন্ত আমাদেরকে ফলো করার চেষ্টা করেছে যে আমরা যে একটা বিচার, একটা কেসের, একটা মামলার বিচারের যে সময়টা, সেই সময়টা আমরা দুই পক্ষকে যথেষ্ট সময় দিয়ে তাদের ফেয়ার, যেটা ডিউ প্রসেস মেনটেন করে, ফেয়ার ট্রায়ালের স্তম্ভগুলোকে মেনটেন করে, সেভাবে করে আমরা দেখেছি যে এক একটা মামলা করতে 3 থেকে 3.5 বছর লাগে। তারপরে অ্যাপিলেট ডিভিশনে গেলে সেখানে যদি সঠিকভাবে করেন, ওনারা লিস্টে আনে বা প্রায়োরিটি দেয়। এখানে একটা কথা আছে, সেটি হচ্ছে যে আপনি জাস্টিস হারের জাস্টিস বাড়িডও করতে পারবেন না, আবার জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইডও করতে পারবেন না। সাধারণত ক্রিমিনাল কেসে যেটা হয়, সেটা যেহেতু একজন মানুষ কাস্টাডিতে থাকে, তার বিচারটা যত তাড়াতাড়ি হবে, সেটা মানে নিয়ম মাফিক যেই মেনটেনেন্সটা করতে হবে। তো সেই জন্য আপনার অ্যাপিলেট ডিভিশনে আমাদের প্রপোজাল ছিল যে 6 মাসের বেশি যাতে না লাগে, কারণ হচ্ছে সেখানে হিয়ারিং হবে, সেই সুযোগ দিতে হবে, সবকিছুরই সুযোগ দিতে হবে উভয় পক্ষকে। তাহলে আমরা বল পার্কে এটা 3.5 থেকে 4 বছরের এক একটা মামলা শেষ করতে সময় লাগে। এটা আবার কনজারভেটিভ ওয়েতে, কিন্তু হ্যাঁ কনজারভেটিভ। একটা প্রশ্ন, এই যে যুদ্ধাপরাধীর বিচার যে হলো, সেই সময়টা তো এই সময়টাতেই লেগেছিল নাকি? হ্যাঁ, আমাদের যে 5 বা ফার্স্ট টেনিউরের মধ্যে আমাদের কাজগুলো যেভাবে শুরু হলো,
তারপরে আমরা একটা একেবারে ম্যাথমেটিক্যাল যে হিসাব নিকাশ প্রত্যেকটা, সেটা আমি করেছি, প্রত্যেকটা স্টেজের প্রত্যেকটা স্টেপের কতটুকু সময় উভয় পক্ষকে দিয়ে দেওয়া উচিত, তার মধ্যে যদি ডিফেন্স যদি আরেকটা ডেট বা একটা স্টেপের মধ্যে যদি দুইটা ডেট বেশি চায়, তখন সেটাকেও সম্বলিত করে কিন্তু আমরা সেই সময়টাকে হিসাব করেছি, এবং ঠিক সেই পরিমাণে রসদগুলো আমরা নিয়েছি। রসদটা কি, যে মনে করেন একটা প্রসিকিউশন টিম, হ্যাঁ, যদি 3-4জন প্রসিকিউটর থাকে, ফুল প্লেজে ওনারা কাজ করছেন, এবং উইথ অ্যাসিস্ট্যান্স ওনাদের মনে করেন আরো 2-3জন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারপরে একটা ডেডিকেটেড আপনার কম্পিউটার সেট উইথ এ প্রিন্টার, এবং এই অ্যামিনিটিসটা 1-2জন টাইপিস্ট সহ বা 3জন টাইপিস্ট সহ, এটা হলো একটা মামলার জন্য এই সেট অফ রিসোর্সেস দরকার। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আপনি ইলেক্টেড ইলেক্টেড রাষ্ট্রপ্রধান যারা থাকে বা ইলেক্টেড গভর্নমেন্টের যারা অফিসার্স থাকে অথবা যারা মন্ত্রীরা থাকে, তাদেরকে যদি কেউ আপনার আদালতে আনতে হয়, সেই আদালতে ওই সরকারই আনতে পারে যারা আবার পাবলিক ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিকভাবে গভর্নমেন্ট ফর্ম করেছে, রেগুলার গভর্নমেন্ট। এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার। তার মানে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে সরকারে যারা ছিল, যুক্ত ছিল, সেটা প্রধান হতে পারে, এমপি হতে পারে, যেই হোক, তাকে যদি বিচারের আওতায় আনতে হয় তাহলে আরেকটি নির্বাচিত সরকার হতে হবে। এটি হচ্ছে থাম্ব রুল। এখন এই থাম্ব রুলটা কিন্তু অনেকে এটা গ্রাহ্য করছে না, অথবা কারো হয়তো ব্রেনে নেই, কিন্তু অভিধানে যখন আসে তখন ঠিক এই জিনিসগুলোই কাজে লাগে। কারণ আপনি মামলা যখন করবেন একজনকে, তখন আপনি কে করছেন, পার্টিটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এইখানে যেভাবে এসেছে, এটা হচ্ছে যে সব বর্তমান বাংলাদেশ সরকারের যে অপারেটর, আমি তাদেরকে অপারেটর হিসাবে বলছি, সো ইলিগাল অপারেটররা তারা এই কর্মগুলো করছে, যেটার কোনো আইনি ভিত্তি বা তাদের কোনো অ্যাক্সেস না থাকার কথা না। তারা মবের মাধ্যমে জোরপূর্বক ভাবে একটি জজ সাহেবকে বাধ্য করছে তাদের একটা স্পেসিফিক টাইপের ডিসিশন দেওয়ার জন্য, অনেকটা যেন অস্ত্রের মুখে ধরে। এটা আইনের ভাষায় আমরা কোয়েশ্চেন বলি, আইনের ভাষায় বায়াসড বলি। হ্যাঁ, তো এই যে কতগুলো, যেমন বাংলাদেশে দেখেন আপনি 24-এর 5ই আগস্টের পরে বিচারালয়ে বিচারকরা পরিবর্তন হয়েছে, ট্রাইব্যুনালে বিচারকের পরিবর্তন হয়েছে, ট্রাইব্যুনালে ইতিপূর্বে যারা ডিফেন্স লয়ার ছিল তারা এখন প্রসিকিউশনে চলে আসছে, আবার প্রসিকিউশনে ডিফেন্স লয়ারের থার্ড সারির যে লয়ার, তাকে আবার স্টেট ডিফেন্স হিসাবে আপনার তাকে অ্যাপয়েন্ট করে দিল। এবং এখানে জজ সাহেবের কিন্তু একটা এখতিয়ার থাকে, সেই এখতিয়ারে সে কিন্তু কেউ যদি একজন ডিফেন্ডেন্ট বলি আমরা বা অ্যাকিউজ বলি, উনি যদি ওনার জন্য কেউ যদি বলে যে আমি ওনাকে রিপ্রেজেন্ট করব, আইনের ফেয়ারনেসের জন্য ওনাকে অ্যালাউ করা উচিত। সেই অ্যালাউয়েন্সটা তারা দেয়নি, না দিয়ে ওনাদের নিজস্ব, যাতে ওনাকে রাউটিং করে যে বিষয়টা তারা যে জায়গায় ফোকাস করতে চাচ্ছে, টার্গেট করতে চাচ্ছে, সে টার্গেটে যেতে পারে। এখানে একটা প্রশ্ন আছে আমার ভাই, আমি শুনেছিলাম যে এই ধরনের কেসগুলোতে আমি যদি চাই আমার মানে আসামি পক্ষ উকিল নিয়োগ করতে পারে না, তারা বলতে পারে যে উকিলটা দেওয়া হয়েছে সে উকিল আমরা চাই না, কিন্তু তারা চাইলে নিয়োগ করতে পারে না, এরকম কি কিছু? না, কোর্ট হ্যাঁ, এখানে একটা রেস্ট্রিকশন এবং এক্সেপশনও রয়েছে। জজ সাহেব যখন উনি বসেন, উনি কিন্তু সবকিছু দেখে উনি ওনার বলাটাই আইন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে উনি কিন্তু সেই এক্সেপশনটা দিতে পারে যে ঠিক আছে, অমুক এই মামলার জন্য লড়তে চাচ্ছেন, অমুকের পক্ষে আমি ওনাকে অ্যালাউ করলাম। আরেকটি জিনিস হচ্ছে, যদি কেউ না আসে, তাহলে জজ সাহেব যেটা করবে, যে কারণ মামলাটা করবে সেই জন্য যে স্টেট মানে কোর্ট অ্যাপয়েন্টেড ডিফেন্স লয়ার, হ্যাঁ, হায়ার করবে। কিন্তু এখন কথা হচ্ছে যে ওনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে কাকে, ঠিক আছে, কিন্তু ওনার কাজে যদি সন্তুষ্টি না হয়,
তাহলে ডিফেন্ডেন্ট অথবা অ্যাকিউজ যে থাকে সে বলতে পারবে যে ওনার কাজে আমি সন্তুষ্ট না, সন্তুষ্ট নই, হ্যাঁ সন্তুষ্ট না, তাকে পরিবর্তন করতে হবে। কিন্তু পরিবর্তন করে কাকে দেবে উনি সেটা চুজ করতে পারবে না। এটা হচ্ছে স্টেট ডিফেন্স অথবা সরকারি পর্যায়ে যখন নাকি সরকার যখন কোর্ট যখন হায়ার করে ডিফেন্স লয়ারকে, তখন এইটার হলো খুব সূক্ষ্ম একটা জায়গা থাকে। এখানে সে লয়ার চুজ করতে পারবে না, কিন্তু বলতে পারবে যে এক্সিস্টিং লয়ার তার পক্ষে যে কাজ করছে এটা সন্তোষজনক নয় এবং লয়ারকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা হয়েছে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক আইনের পরিমণ্ডলে যে জায়গাটা বলা আছে রোম স্ট্যাচুট, ওনারা কিন্তু জাজমেন্টের সময় রোম স্ট্যাচুটের কথাটা বলেছেন, ঠিক আছে? তাহলে সেই জায়গায় যদি আসি, তাহলে সেইখানে রোম স্ট্যাচুটের আদলে যদি এসে থাকে, তাহলে ওনাদের ওনাদের এই যে আন্তর্জাতিক আইনের যে সমস্ত সুযোগ সুবিধা বা প্রয়োগ যেটা, সেইগুলো ওনাদের করা উচিত ছিল। জেনেভা কনভেনশনে কি আছে, আইসিসিপিআর এ কি আছে, এবং এই সমস্ত জায়গায় ডিউ প্রসেস এবং ফেয়ার ট্রায়ালের জন্য যেখানে যে সময় দিতে হয় সেই সময়টা দিতে হবে। আপনি দেখেন আমাকে কয়েকটা উদাহরণ দেন যেমন আমি অনেক বলি লম্বা না হয়। হ্যাঁ, যেমন বলি আপনাকে যে আপনার যে জাজমেন্টের যে তারিখটা, হ্যাঁ, তারপরে আপনি তাহলে আমি একটু প্রথম থেকে আসি, আসলে ক্রনোলজিক্যালি না আসলে হয় না। সেটা হচ্ছে যে আপনাকে ইনভেস্টিগেশনের টাইমটা, ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল করার জন্য যে সময়টা, সেই সময়টাও কিন্তু প্রায় 3 মাসের মতো যায়। কারণ হচ্ছে যে ইনভেস্টিগেশনটা যদি নিখুঁত না হয়, তাহলে সেইখানে যদি ইনভেস্টিগেটর বলে যে আমার একটু সময় লাগবে বা ওই জিনিসটা আসা হয় নাই, এখন আমরা আজকে বুঝতে পারছি যে তাদের ইনভেস্টিগেশন ইনকমপ্লিট ছিল এবং তারা ইনভেস্টিগেশন তড়িঘড়ি করে কম সময়ের ভিতরে দাখিল করেছে। কেন বলছি? যে এই মামলা যখন শুরু হয়, সেই শুরু হওয়ার কয়েক মাস আগেই কিন্তু যে আপনার ওইটা প্রচার হয়ে গেছে ভাইরালি, যে আপনার মেট্রো রেল পোড়ানোর যে ঘটনাটা, যে পুড়িয়েছে সেই বলেছে, ঠিক আছে? তারপরে যারা যারা সেতু ভবন পুড়িয়েছে সেটা বলেছে। আত্মস্বীকৃতি অনেকগুলো উইটনেসেস তারা ভাইরাল করেছে তাদের ক্রেডিবিলিটি নেওয়ার জন্য যে আমরা এই কাজটা করেছি। এখন কথা হচ্ছে যে সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে কিন্তু আসে নাই। ইনভেস্টিগেশনে এইভাবে আসছে যে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু দোষারোপ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে ওনারা এটা করিয়েছে। কিন্তু পক্ষান্তরে যে যারা যারা নিজেরা করেছে তারা কিন্তু আত্মস্বীকৃতি, অন্যায় যে করেছে সেটা কিন্তু তারা আপনার প্রকাশ করেছে। তো সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশনটা যে ইনকমপ্লিট এবং বায়াস ছিল, এটা এখন বোঝা যাচ্ছে। তাহলে ইনভেস্টিগেশনের টাইম গেল সেটা। তারপরে কিন্তু আপনি তাদের যে নোটিশ পিরিয়ড গুলো খুব শর্ট শর্ট ছিল, নোটিশ পিরিয়ড গুলো তারা দায়সারা গোছের করেই তারা কিন্তু ওপেনিং স্টেটমেন্টে বা এই ফর্মাল চার্জ সাবমিশনে চলে যায়। এবং এই যে এত তড়িঘড়ি করে যে জাজমেন্ট পর্যন্ত আসছে, এইটা কোনোদিনই সম্ভব না যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এবং যদি আইসিসি অথবা জেনেভা কনভেনশন, এগুলা সব এক সুতায় বাঁধা। কিন্তু এইখানে এইখানে কতগুলো লিগ্যাল বিষয় রয়েছে যেখানে আপনাকে সময় দিতে হবে। এখানে সময়, ডিফেন্সের কোনো লয়ার তো কোনো সময়ই নেয় নাই না। এটাও আমি একটা একটা তাদের একটা ইয়েতে বলতে দেখেছি যে ডিফেন্সের লয়ার বলছে যে আমার আজকে শরীরটা ভালো লাগছে না, আমাকে যদি কালকে আবার আমরা শুরু করি, আমাকে আজকের দিনটা সময় দেওয়া হোক। তখন মনে হয় আধা বেলা হয়েছে, তখন কোর্ট কিন্তু ওনাকে সেই সময়টা দেয়নি। এটাও কিন্তু ডিউ প্রসেস মেনটেন করার বিঘ্নিত ঘটেছে, ফেয়ার ট্রায়ালে বিঘ্নিত ঘটেছে। এই জন্য যে লয়ারের হয়তো চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এইটা, যে আমার কাছে অসুস্থ লাগছে, আমার কাছে সঠিক লাগছে না, এখন আমি শারীরিকভাবে আপরাইট না, হ্যাঁ, তো এইভাবে কিন্তু বিচার কার্য চলে না। বিচার কার্যতে একজন উইটনেস যদি বলে যে আমি আমি আজকে জ্বর উপভোগ করছি বা আমি অসুস্থ, আমি সাক্ষী দিতে পারবো না, তখন কিন্তু তাকে ওইখান থেকে, ওই সাক্ষী থেকে বিরত থাকতে হবে। কারণ সে অসুস্থ অবস্থায় যদি সাক্ষী দেয়, তাহলে সে ভয় ভীতি বা অন্য কোনো স্ট্রেসের মাধ্যমে সে যেটা না সেটা বলে ফেললো, ভুলভাল বলে ফেললো, যেটা নাকি
তার আগে যে স্টেটমেন্টগুলো দিয়েছে তার সাথে একটা বিপরীত দিকে যেতে পারে, একটা সামঞ্জস্যতা নাও থাকতে পারে। সেজন্য অসুস্থ থাকলে অসুস্থ মানুষের বিচার হয় না। এবং একটা পর্যায়ে এরকমও হতে পারে যে যদি কেউ যার বিচার চলছে সে যদি কমিউনিকেটিভ না, অথবা সে বিচার বুঝতে পারছে না বা ডিরেকশন ফলো করতে পারছে না, কোর্ট কিন্তু সেই জায়গাটায় অনেকবার করতে এটাকে আপনার চর্চার মধ্যে করবে এবং তাকে চান্স দেবে এবং তাকে কন্টিনিউ করে অন্য ডেটে নিয়ে চলে যাবে, পরবর্তী ডেটে। এই ধরনের কোনো কিছুই এখানে হয় নাই, এই ধরনের কিছুই হয় নাই। দেখেন, একটা ইনস্ট্যান্স পাওয়া গেল যে ডিফেন্স লয়ার সময় চেয়েছে একদিন, সেটাও দিল এক। তাহলে আমরা জাজমেন্ট পড়ার সময় আমি একটু পেছন থেকে টেনে সামনে নিয়ে আসি, সেই জন্য উদাহরণটা দিতে সুবিধা হবে। যেমন ধরেন, ইনভেস্টিগেশন ইনকমপ্লিট কিভাবে, অথবা ওনাদের জাজমেন্ট লেখায় ড্রাফটিংটা হাস্টি ফাস্টি করেছে বিধায় দি ডেইলি স্টারের একটা উদ্ধৃতি উনি দিয়েছেন জাজমেন্ট প্রোনাউন্সের সময়। জাজমেন্ট দেওয়াটা একটা জিনিস, ডেলিভার করা একটা জিনিস, আর যখন এজলাসে বসে প্রোনাউন্স করে ইটস সামথিং ডিফারেন্ট। এখন আপনি যেটা প্রোনাউন্স করবেন দ্যাটস দ্য কারেক্ট ওয়ান বিকজ এভরিবডি হার্ড ইট, রাইট? এখন সেখানে যদি অকশনের জায়গায় আপনি অ্যাকশন বলেন, অথবা কেয়ার গিভিং এর জায়গায় যদি কেয়ারলেস বলেন, ইট ডিফার্স, টোটালি ডিফারেন্স, টোটালি মিনিং এ ডিফারেন্ট হয়ে যায়। আবার আরেকভাবে যদি আপনি একটা ওয়ার্ড পড়ছেন কেয়ার, আপনি পড়ছেন কেয়ার, আরেকজন প্রম্পট করে দিচ্ছে যে কেয়ারলেস, এই প্রম্পটিংটা কিন্তু আপনি অ্যাজ এ প্রোনাউন্সার জাজ হিসাবে আপনি নিতে পারেন না, এবং যে যে আপনাকে প্রম্পট করে দিচ্ছে তারও প্রম্পট করা উচিত না। তার মানে প্রম্পটের মধ্যে যদি যে প্রম্পটার সে যদি এরকম হয় এবং যাকে প্রম্পট করছে উনি যদি এটা বোঝেন যে এই প্রম্পটার যথেষ্ট শক্তিশালী, যদিও সে জাজ, আমার একই সাথে বসেছি, কিন্তু তার সামাজিক এবং পলিটিক্যাল বা তার একটা ইনফ্লুয়েন্স রয়েছে, সেই কারণে সে যেটা বলছে সেই কিন্তু সেটা আপনাকে প্রোনাউন্স করছে। সো এই জায়গাটায় জাজমেন্ট প্রোনাউন্সের ব্যাপারে একটা ভিসিয়েশন চলে আসছে, এটার মধ্যে একটা ভায়োলেটিভ নেচার চলে আসছে এইখানে। এটা কোয়েশন হতে পারে, এটা বায়াসড হতে পারে, এবং এটা আন্ডার ইনফ্লুয়েন্স হতে পারে। যখন আন্ডার ইনফ্লুয়েন্স কোনো জাজ কোনো কিছু করবে, সেটা বিচার, সেই বিচারটা ভয়েড অ্যান্ড ভয়েড অ্যাভ এন ইস্যু স্টেট। আমার ভাই, এটা ফিউটাল একটা কাজ হয়ে গেছে আর কি ফিউচারে আমাদের জন্য একটা এই টোটাল বিষয়টা, মানে এই মানে যেটা প্রধানমন্ত্রীর ছেলে সজীবদের জয়, এবং আপনারা যারা আমাদের মতো মানুষরা আমরা যেটুকু বুঝছি বলছি, বাট আপনারা যারা এই ব্যাপারটাতে কাজ করছেন, বিশেষজ্ঞ আইনজ্ঞ, তারাও বলছেন যে ইটস এ শাম কোর্ট, এটা একটা প্রহসনের আদালত, প্রহসনের একটা বিচার হয়েছে। আমি আসবো আপনার কাছে, তার আগে মানে আমি জানতে চাইবো এটার আরেকটু বিষয় আমার জানার আছে। তার আগে একটু আওয়াল ভাইয়ের কাছ থেকে আসছি। আওয়াল ভাই, এই যে আওয়ামী লীগের এই শেখ হাসিনার এই ভার্ডিক্টকে ঘিরে 13 তারিখে একটা কমপ্লিট শাটডাউন ছিল, লকডাউন ছিল, সেটা খুব ভালো করে হলো, শাটডাউন হলো। এখন সবাই বলা বলি করছে যে যেহেতু ওনার একটা রায় হয়েছে, এটার একটা লম্বা আইনি প্রসিডিংসের মধ্যে ঢুকে গেল, এবং কিন্তু এর থেকে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, এবং অনেকে বলছে যে আওয়ামী লীগের রাজনীতি বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, অস্থিরতা, আগামী নির্বাচন, এই অস্থিরতায় আওয়ামী লীগ কোথায়, কিভাবে এই ফাইটটা তারা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা করতে পারবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ লুপা। আসলে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের এই ট্রাইব্যুনালের খুঁটিনাটি গুলা শুনছিলাম, কত উপভোগ করছিলাম। আমার সহ আলোচককে ধন্যবাদ। তো যেটি হলো কি, যে বাংলাদেশের যে রাজনীতি, এখানে তো দুইটা রাজনীতি, একটা হইলো স্বাধীনতা পক্ষের আর স্বাধীনতার বিপক্ষের। এটি আগে ছিল না। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরও এই জিনিসটা চালু হয়েছে, পক্ষ বিপক্ষ। এবং এটি অনেকটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেকটাই এটাকে কভার করার জন্য উনি চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই যারাকে বিপক্ষ বলা হয় তারা এই ব্যাপারে কিন্তু সহযোগিতা করে নাই। তারা সবসময় তাদের এই ধারাটাকে বজায় রাখতে চেয়েছে, এবং যখন তারা দেখছে যে আর পারছেন না, তখন তারা নিজেরা এবং বহিঃ শক্তির
সমন্বয়ের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আবার তারা ফিরে আনতে চেষ্টা করছে, যে না আমাদের তাদের শক্তিটাকে যেন তারা আবার প্রভাব খাটানো যায়। সেখানে সেখানে আমেরিকাকে ব্যবহার করছে, টিভি স্টেটকে ব্যবহার করছে, আইএসআই কে ব্যবহার করছে, তুরস্কের কাতারের অনেকজনকে ব্যবহার করছে। এখন এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে আজকে এই অবস্থায় আসছে যে সরকার পরিবর্তন হয়েছে, একটা সহিংস আন্দোলন হয়েছে, এবং তাদের এই পরিকল্পনা মাফিক এটি কিন্তু একটা নেরেটিভ তৈরি করছে আওয়ামী লীগের এগেনস্টে। বঙ্গবন্ধুর কারণে একটা নেরেটিভ তৈরি করছে, এটা পশ্চিমা বিষয়টাতে জড়িত, এবং আমাদের দেশের যারা স্বাধীনতা বিরোধী জামাত এবং তার সহযোগীরা জড়িত, যে এরা স্বৈরাচার, ফেসিস্ট, এগুলা কিন্তু একটা নেরেটিভ, যাতে বিচারের রায়টাকে যাতে বিশ্বে প্রতিক্রিয়া কম হয়। এটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং মেটিকুলাস ডিজাইন, এবং তারা কিছুটা সাকসেস হয়েছে অবশ্যই, কারণ বিভিন্ন অনেক প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু আশানুরূপ প্রতিক্রিয়া কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে বলতে হচ্ছে যে জাতিসংঘ থেকে আরো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আশা করছিলাম। তারা এটাকে উদ্বেগ প্রকাশ করছে, তারা বলছে স্বচ্ছ মানে আরো হওয়া উচিত, কিন্তু এই ধরনের যেভাবে ক্যাঙ্গারু ট্রায়াল করেছে এটাকে ভারী ন্যাক্কারজনক, আমাদের দেশের একটা ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। যেভাবে একজন বিচারক এই ইংরেজিটা পড়তে পারলাম, মনে হচ্ছে যে উনার এটা লিখিত না, যে কেউ মনে হচ্ছে যে কেউ ওনাকে এটা লিখে দিয়েছে, উনি পড়তে ওনার কষ্ট হচ্ছে। এগুলো একটা বিরাট একটা হাইকোর্টের মধ্যে হই হুল্লাস উল্লাস হাততালি, এগুলো বিশ্ব মিডিয়াতে আসছে, অনেক এএফপি রিপোর্ট করছে। এই অবস্থায় আওয়ামী লীগ তো একবারে ব্যাকফুটে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, এটা আজকে প্রমাণিত। সুতরাং আওয়ামী লীগের এই জিনিসটাকে ফেস করা আওয়ামী লীগের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু এর মধ্যে আশার আলো আমি যা দেখছি, যে যখন লকডাউন দিয়েছে তখন কিন্তু লকডাউনটা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, শাটডাউনটা কিন্তু ওই দিন পর্যন্ত মানুষ কিন্তু এটাকে মোটামুটি ভাবে গ্রহণ করেছে। এখন মানুষ চাচ্ছে যে আওয়ামী লীগ থেকে একটা সুনির্দিষ্ট কর্মসূচি, যেটা দিয়ে নাকি এই অবস্থা থেকে আস্তে আস্তে উত্তরণ করা যায়, এটি কিন্তু মানুষজন চাচ্ছে। মানুষজন কিন্তু এই রায়টাকে, সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ বাংলাদেশে এই রায়টাকে মেনে নিতে পারছে না, তারা এটা প্রকাশ করতে পারছে না। আমি দুই একটা উদাহরণ দিই লুপা, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা 1001 জন শিক্ষক বিবৃতি দিয়েছে এই রায়কে উদ্বেগ জানাইয়া, যে রায়টা প্রতিপাদিত হয় নাই। এটা তো তাদের রাইট আছে, এটা একটা গণতান্ত্রিক রাইট আছে। এবং সে জানানোর পরে এখন ডাকসু, রাকসু, চাকসু, যে 4টা বিশ্ববিদ্যালয়ের যে সংসদ আছে, সেখানে একটি বিশেষ দল যারা ছাত্র শিবিরের ওখানে তারা পাশ করেছে, এবং তারা সহ সরকারের মেশিনারি, এনএসআই থেকে আরম্ভ করে তাদেরকে ফোন করছে শিক্ষকদেরকে, যে এইটা যদি উইথড্র না করে 10 দিনের মধ্যে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। অনেকে ভয়ে হয়তো কিছু কিছু উইথড্র করছে, অনেকে লুকায় আছে। একজন ডেপুটি রেজিস্ট্রার একটা পোস্ট দিয়েছে এই রাইনকে নিয়ে, এই ডেপুটি রেজিস্ট্রার রাইন উপস্থিতি, তাকে জেল হাজতে নিয়ে গেছে ছাত্ররা, কি তার বাসায় যায়, যখন এই পোস্টটা দেখার পরে রাত্রে গভীর রাতে তার বাসায় আক্রমণ করছে, তাকে ধৈরাই না থানাতে দিয়েছে, থানা তাকে দিয়েছে। এইটা কিন্তু এই দমন পীড়ন, শুধু মৃত্যুদণ্ড না, এই দমন পীড়ন কিন্তু 15 মাসে বাংলাদেশে অত্যন্ত পরিকল্পিতভাবে মব সন্ত্রাস করতেছে। তারা একটা নাটক করতেছে 32 নাম্বার নিয়ে, 32 নম্বরকে এই তাদের একটা সারাদিনের একটা নাটক, আমি এটাকে নাটকই বলবো, কারণ 32 বন্ধনে 2বার করে এটা ভাঙচুর করা হয়েছে, সরকারি প্ররোচনায় উৎসাহে এটাকে ভাঙচুর করেছে সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে। আজকে নাটক করছে কেন? কারণ এই যে মব তারা তৈরি করছে, যে সন্ত্রাসী মব তৈরি করছে, এই সন্ত্রাসী মবকে তো তারা এইভাবে, তারা জানে যে এরা তাদের প্রশ্রয় গুলা হয়েছে, তারা এইভাবে তো রক্ষা করতে পারবে না, মানুষ তো এইভাবে করে না। সেনাবাহিনীর যে ভাবমূর্তি একবারে সম্পূর্ণ, পুলিশ তো শেষ, সেনাবাহিনীকে গালাগাল করে, যে ওয়াকারের মানে কি করবে, গালি দেয়, তাকে ক্যান্টনমেন্ট ঘুরাই দিবে। সেনাবাহিনীর যে ভাবমূর্তি, দেশের যারা একমাত্র তাদেরকে মানুষে ভয় পেতে আসবে, সব কিন্তু একবারে বিনষ্ট হয়ে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ, যে এটা নাকি ওই আমেরিকার একটা সংগঠন আটলান্টিক আটলান্টিক কাউন্সিলের 4 জনের একটা রিপোর্ট দিয়েছে, এবং একজনের একটা রিপোর্ট আমার সামনে আছে। উনি বলছে ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া দেশের সহিংস রাজনৈতিক ইতিহাসে একটি চরম বিভাজনমূলক মুহূর্ত। অর্থাৎ উনি বলছে যে সহিংস রাজনীতিটাকে
এটাকে উস্কায় দেওয়া এবং রাজনীতি দেশের মধ্যে একটা বিভাজনমূলক হয়েছে। এটা কিন্তু আটলান্টিক কাউন্সিলের একজন বিশেষজ্ঞের মতামত। এই যে এইভাবে কিন্তু হচ্ছে এখন আওয়ামী লীগ এটাকে ফেস করতে হইলে, আমি যে জায়গাটা বলছিলাম, আওয়ামী লীগকে ফেস করতে হইলে অত্যন্ত ঠান্ডা মাথায় তার কর্মসূচি কিন্তু দিতেই হবে। কর্মসূচি সব সময় সঠিকভাবে বাস্তবায়নে হয়তো মানুষের সারা আছে, কিন্তু মানুষ তো রাস্তায় নামতে পারছে না। কিন্তু তাই বললে কিন্তু আওয়ামী লীগ ঘরে বসে থাকলে চলবে না, কারণ তারা সেটাই যাচ্ছে, দমন পীড়ন করে তাদের তাদের প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করা, দমন পীড়ন করে স্বাধীনতার শক্তিকে মুছে দেওয়া, তাদের এই অপশক্তিকে আস্তে আস্তে তৈরি দেওয়া। সেটা করতে হলে স্বাধীনতার পক্ষের শক্তির দাবিদার আওয়ামী লীগ, এটি সত্য। তাকে কর্মসূচির মাধ্যমে আগে যেতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। কর্মসূচি আস্তে আস্তে সফলতা আসবে এবং আসতে বাধ্য, এটা আমি মনে করি। এইটার কোনো বিকল্প নেই। ইনশাল্লাহ এই কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ এগিয়ে যাবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা জায়গা তৈরি হবে এবং একদিন এটার রেজাল্ট এই বাংলাদেশের মানুষ পাবে। তারা একটি সঠিক নেতৃত্ব পাবে, যে নেতৃত্ব বিভাজনের রাজনীতি ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে। সরকারি দল বিরোধী দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে। এই বিভাজন যেন না থাকে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, এটি দুনিয়ার কোনো দেশই নেই এবং বাংলাদেশ একমাত্র দেশ সেখানে এটা তৈরি হয়েছে বিভাজন। এই বিভাজন যদি না কমে, এই বিভাজন যদি না ইয়া হয়, তাহলে এই দেশে কোনোদিন শান্তি আসবে না। এই শান্তির জন্য এই বিভাজন দূর করতে হবে। মুক্তিযুদ্ধের শক্তি পারে এই বিভাজন দূর করতে। যারা বিপক্ষ শক্তি আছে তারা তো এই বিভাজনটাকে রেখে এটাকে আরো বড় করতে চায়, প্রকট করতে চায়। একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে পারে এটাকে কমাইতে। আহ, আমি আসছি আপনার কাছে। আচ্ছা আমার ভাই, এই জি। আমি আরেকটা বিষয় ট্রাইব্যুনাল নিয়ে, যেহেতু আপনি এই বিষয়টা জানেন এই জন্য আমি অনেক বেশি জানার চেষ্টা করছি। এই যে ট্রাইব্যুনালে কল রেকর্ডকে এভিডেন্স হিসেবে নেওয়া হয়েছে, তারপরে এবং এই যে আইজি মামুন সাহেবকে রাজবন্দী হিসেবে নেওয়া হয়েছে, বেসিক্যালি কল রেকর্ডকে ওনারা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন দ্য কন্ট্রারি, আমি শুনছিলাম যে সজীব ওয়াজেদ জয় বলছেন এবং অনেকেই বলছেন আওয়ামী লীগের এবং আইনজীবীর আওয়ামী লীগের পক্ষের, যে এই কল রেকর্ডকে পুরোটা টেম্পারিং করা হয়েছে। কল রেকর্ডটা ভুল ছিল না, কল রেকর্ডটা এআই জেনারেটেড না, বাট কল রেকর্ডটা পুরোটা শোনানো হয়নি, হাফ, মানে হ্যাঁ, অর্ধেক। এটা হ্যাঁ, জি। এটাকে বেন্ড করা হয়েছে, হাফ শোনানো হয়েছে যেখানে। এবং তারপরেও যখন নাকি বাংলাদেশে যে সময় জুলাইয়ের যে অবস্থাটা হয়েছিল এবং অগাস্টে, জুলাইয়ের শেষে শেষে অগাস্টে, তখন আপনার একটা বিশেষ অধিকার থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, দেশের যান মাল নিরাপত্তার জন্য তারা একটা অর্ডার দিতে পারে। এটার আইনি বৈধতা আছে এবং তারই সেটাও ধারাবাহিকতা আপনি যদি চিন্তা করেন, যেমন এই যে লকডাউন শাটডাউন হলো, সেখানে কিন্তু বাংলাদেশে ঢাকার আইজিপি বলেছে যে দেখা মাত্রই এরকম হলে গুলি করা যাবে। তারপরে চিটাগংয়ের একজন আইজি বলেছেন যে বা কোনো একজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা দেখা মাত্র ব্রাশ ফায়ার করে দেওয়া যাবে। এবং পরে ওনারা জাস্টিফাই করেছে যে এটা আমাদের বই থেকে বলেছি। তো এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? তারপরেও শেখ হাসিনার পুরা রেকর্ডটা আমি শুনেছি, ওখানে তো উনি এইভাবে বলে নাই যেটা ওনারা ব্যবহার করেছে। এটা আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট, এটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক, এভিডেন্স যখন ইউজ করা হয় কোনো কম্পোনেন্ট বা কন্টেন্ট, সেটি পূর্ণাঙ্গভাবে এভিডেন্সটা দিতে হয়। হ্যাঁ, কোনো আংশিক কাট অ্যান্ড পেস্ট করে কোনো অংশ কেটে নিজের অংশটা দেবে সেটা কিন্তু না। তাকে এভিডেন্স সাবমিশনের মধ্যে যে যখন এভিডেন্সটা নিয়ে আসা হয় তখন সম্পূর্ণভাবে স্কোয়ারিয়াল ভাবে, যদি সেটা 100 পাতার হয় 100 পাতায়, এটা যদি আপনার 2 টেরাবাইটের হয় 2 টেরাবাইট, ইনকমপ্লিট ফ্রম টপ টু বটম, কোথাও কোনো রকম কোনো পজ বা কাটিং বা কোনো কিছু থাকতে পারবে না। যদি সেরকম কিছু হয় তাহলে উইথ এন্টায়ারিটি, যেরকম অ্যাকসেপ্ট করার কথা, উইথ এন্টায়ারিটি পুরোটা ডিসকার্ড হয়ে যাবে, ওইটা ডিসক্রেডিটেড হয়ে যাবে।
যেমন একটা ইনস্ট্যান্স বলি, যেটা মনে করেন একটা ব্যাংক স্টেটমেন্ট আপনি 3 পাতার একটা ব্যাংক স্টেটমেন্ট, রাইট? এখন যদি স্পেসিফিক্যালি একটা এন্ট্রি আপনি দেখাতে চান এবং আপনি ওই এন্ট্রিটা যে পাতায়, সেই পাতাটাই শুধু এভিডেন্স হিসাবে দেবেন, তখন কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। এটা অ্যাকসেপ্ট, ওই এভিডেন্সটা ইন এন্টায়ারিটি আসতে হবে, ওই 3 পাতাই আসতে হবে, উইথ অল দোজ ইনফরমেশন টিল দ্য ফিনিশিং। ঠিক আছে? এখন এটা হলো এভিডেন্স নেওয়ার এবং কোর্টের গ্রাহ্য করার যে একটা নিয়ম, সেই নিয়মের মধ্যে এটা ইন্টারন্যাশনালি যেই কোনো ধরনের জুডিশিয়াল সিস্টেম হোক, যেই কোনো দেশের হোক, এটার কোনো এক্সেপশন নাই। এক। 2 নম্বর হচ্ছে, এখানে তারা যে অংশটা ব্যবহার করেছে, সেই অংশের আগে পিছনে কিন্তু অন্য কথা রয়েছে, যেটাতে পুরোটা রিফ্লেক্ট করে এই যে উনি তো বলতেও পারতো যে ল্যাথাল ইউজ করো না, তারা নিয়ে নিয়েছে ল্যাথাল ইউজ, রাইট? সো করোনা কথাটা কাট করে দিয়েছে, রাইট? বা এইটা করোনা, আলটিমেটলি এই পিস অফ এভিডেন্সটা, কন্টেন্টটা ইন ইটস এন্টায়ারিটি আসেনি, রাইট? আচ্ছা, ওই ধরনের একটা জিনিসটাকে ওনারা নিলেন। আরেকটি জিনিস হচ্ছে যে আপনি আরেকটা কি জিনিস বললেন যে যে আরেকজন অ্যাপ্রুভার উইটনেস হিসেবে। হ্যাঁ, সাধারণত এই ধরনের কোনো মেগা কেসে, হাই প্রোফাইল কেসে, অথবা আপনার যেখানে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপার স্যাপার থাকে, সেইখানে অ্যাপ্রুভার আনাটা ঠিক হয় না। কেন হয় না? অ্যাপ্রুভারটা অলওয়েজ অন্য আরেকটা টার্ম আছে, সেটি হচ্ছে যে জেল বিল্ডিং স্নিচিং। হ্যাঁ, তো জেল বিল্ডিং স্নিচিং আর অ্যাপ্রুভার কাছাকাছি, তো দুটোতেই দেখা যাচ্ছে যে যারা অ্যাপ্রুভার উইটনেস আসে, তারা যেহেতু একটা সুবিধা পাবে, সেই সুবিধা পাওয়ার জন্য সে কিন্তু সাক্ষীটা এমন ভাবে দিচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে, যে রাজসাক্ষী হিসাবে যে দিচ্ছে, সে সঠিক কথাটা না বলে আরেকটু গ্র্যাভিটিটা আরেকটু বাড়িয়ে দিয়ে, যাতে সে তার বেনিফিটটা সে পায়। ঠিক এমন একটা সিচুয়েশনে যদি অ্যাপ্রুভার উইটনেস আসে বা রাজবন্দি আসে, রাজসাক্ষী আসে, আমি ভুল বলেছি, বন্দি বলেছি, রাজসাক্ষী আসে, তখন সেটা কিন্তু বিচারকে প্রশ্নবিদ্ধ করে। এই বিচারকে প্রশ্নবিদ্ধ করে বিধায় সবসময় বলা আছে যে এটা হচ্ছে ভেরি রিমোটলি তাদের স্টেটমেন্টটা নেওয়া হবে, নট ইন এ ফার্স্ট হ্যান্ড। প্র্যাকটিক্যালি যখন আমরা ট্রায়ালে যখন থাকি, তখন আর্গুমেন্টটা কিন্তু সেইভাবে যায়। এখানে একটা ব্যাপার আমার ভাই, রাজসাক্ষী আপনি বলতেছেন যে মানে এটা প্রাথমিক, মানে প্রথম প্রধান সাক্ষী হওয়ার কথা নয়, এটা করবোরেটিভ সাক্ষী হলে ঠিক আছে। ঠিক আছে। এখন 1 বছর আগে ঘটে যাওয়া ঘটনা, একবার বলে 1400, একবার বলে 1000, একজন জায়গায় বলে 800, তারপরে কোনো কিছুর কোনো মানে 1 বছর আগের এভিডেন্স তো ওটা থাকারই কথা তাদের কাছে, সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু আছে, তারপরে এই রাজসাক্ষীর প্রয়োজন হলো কেন? এটা একটা প্রশ্ন। আরেকটা ব্যাপার, আপনি যেটা বলছেন যে রাজসাক্ষী বেনিফিট নেবে, আরেকটাও তো হতে পারে যে রাজসাক্ষীকে অনেক ধরনের প্রেসারে ফেলে, তার ফ্যামিলিতে প্রেসার, যে খবর আমরা পেয়েছি। সেটা তো আছেই, রাজসাক্ষীকে বাধ্য করার জন্য তো এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়, কৌশলগুলো নেয়। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলছি যে রাজসাক্ষী নিতে হলে কারণ রাজসাক্ষী দিলে সে তো একটা বেনিফিট পাবে, কিন্তু সে যদি অন্যায় করে থাকে, সে বেনিফিটের জন্য সে আরেকজনকে কি জানে আপনার ডেথের মধ্যে ঢুকায় দিল, আর কি জানি সে নিজে এটার বেনিফিট নিয়ে নিল 5 বছরের নিল, এটা তো অন্যায় হয়ে গেল, তাই না? তাহলে এটা তো সুবিচার হইল না। কোর্ট কিন্তু রাজসাক্ষীকে ফোর্স করে নিতে পারে না। এখানে একজন মনে করেন শিশির মনিরের একটা ল ফার্ম, যেটা সেই ল ফার্মই কিন্তু তার ডিফেন্স লয়ার বা এই ধরনের কিছু একটা হিসেবে কাজ করছে। একই গ্রামে বাস করে। সো এই ধরনের কোন প্রেক্ষাপট যদি চলে আসে, সেইখানে সুবিচার অন্ধ হয়ে যায়, এটাকে অ্যাকসেপ্ট করা যায় না। গেল সেটা। আরেকটি যেটা বলছিলেন আপনি, অ্যাপ্রুভার উইটনেস চলে গেল। আচ্ছা,
এই যে আপনার ভাষ্যের মধ্যে একটা জিনিস চলে আসছে, যেটা নাকি সম্পূরকভাবে ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে ফেলার যে আহ, চেষ্টা এবং গুড়িয়ে ফেলেছে। হ্যাঁ, এটি যে কোনো আইনের, এই অ্যাক্টিভিটিসটা যে কোনো আইনকে ভায়োলেট করে না তা না, কিন্তু এই স্পেসিফিক ঘটনা নিয়ে আপনার আইসিসি প্রসিকিউটর অফিসে কি জানি পিটিশন দেওয়া যায় থ্রু দ্য কমিউনিকেশন। আচ্ছা, আর একটা যেটাকে র্যাপোর্টিয়ার, ইউএন র্যাপোর্টিয়ার, সেখানেও দেওয়া যায়, কারণ ইট ভায়োলেটস দি আইসিসিপিআর, কালচারাল হেরিটেজ অথবা Heritage। এই ধরনের কোনো কিছুর উপরকে ডেমলিশ করা বাই স্টেট অর স্টেট প্যাট্রন, কোনো এজেন্টকে দিয়ে যদি করা হয়। এখন এইটার এগেনস্টেও কিন্তু এই বর্তমান যেই যারা অপারেটর রয়েছে তাদেরকে স্পেসিফিক্যালি তাদের দায়িত্বের জন্য সোপর্দ করা যায় এবং কাঠগড়ায় নিয়ে আসা যায়। গেল সেটা। আরেকটি হচ্ছে এই যে আমার সহ-আলোচক ডক্টর আওয়াল সাহেব বলেছেন, আবার আমরাও দেখেছি যে লকডাউন, শাটডাউন, হ্যাঁ, তারপরের স্টেপ হচ্ছে স্টেপ ডাউন। আমি মনে করি সেটি হবে। তবে লকডাউনের সময় যেই এইটাও কিন্তু আইসিসিপিআর এবং জেনেভা কনভেনশনের মধ্যে অ্যালাউ করে টু সাম এক্সটেন্ট, দ্যাট অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট হিট এনিবডি ফিজিক্যালি, ঠিক আছে, নন ভায়োলেন্স না। এখন আমাদের লোকজন তো অলরেডি ভায়োলেন্সে পড়ে যাচ্ছে, ভায়োলেন্সে পড়ছে এইভাবে যে তারা আক্রান্ত হচ্ছে, তারা ভিকটিম হচ্ছে, তারা ডেমনস্ট্রেশন করতে গিয়ে তারা এটা বাধাপ্রাপ্ত তো হচ্ছে। একদম গত 16 মাস যাবত, এবং যখনই ডেমনস্ট্রেশন করতে যায়, যখনই কোনো আওয়ামী লীগ কর্মসূচি দেয়, তখনই মনে করেন হাজারে হাজারে জেল, আচ্ছা, তাহলে মামলা। সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এই আইনটার মধ্যে সিভিল রাইটস একটা জিনিস, যে আপনি নন পলিটিক্যাল বাট আপনি ইউর সিভিলিয়ান, আরেকটা হলো পলিটিক্যাল রাইটস। এই দুটোই, এই দুটো অপশনটাকেই কিন্তু তারা তারা ইয়ে করতেছে, ভায়োলেট করতেছে। এখন কথা হচ্ছে যে যারা ডেমনস্ট্রেশন করবে তাদের কি আইনের ভেতরে কিন্তু তাদের কাভার করে। সো তারা ডেমনস্ট্রেশন করলে যদি সেটা যদি তারা, অনেকে ডেমনস্ট্রেটররা মনে করতে পারে যে আমরা অন্যায় কাজ করছি, আসলে তা না। আপনারা নাগরিক অধিকার, আপনারা জনগণের অধিকার হিসেবে, জনগণ হিসেবে, এবং আপনার রাজনীতি করার অধিকার রয়েছে সেই হিসেবে। তাহলে সেটা যদি হয়ে থাকে, তাহলে একটা বিশেষ দলকে যদি আপনি ব্যান্ড করেন, এটা তো আইসিসিপিআর এবং জেনেভা কনভেনশনে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর এগেনস্ট হয়ে গেল, আইন ভঙ্গ করা হলো। আবারও বর্তমান যে সরকারের ইলিগাল অপারেটরস রয়েছে এবং ওনাদের ইনফ্লুয়েন্সে যারা কাজ করছে, তারা প্রত্যেকেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ করছেন, আইনের লঙ্ঘন করছেন। আসবো আপনার কাছে, আমার ভাই। জি। আহ, এই যে উনি বললো প্রটেস্টের কথা, আমি এখন একটু অন্য জায়গায় ও রাজনৈতিক আরেকটা বিষয় আপনাকে আলো ফেলতে চাই, যেটার ব্যাখ্যা আপনি যদি দেন আমাদের জন্য, আওয়াল ভাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে পাকিস্তানের সাথে 71 সালে যে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে, পাকিস্তানি আর্মির যে আমাদের নির্মম অত্যাচার, 30 লাখ শহীদ, 2.5-3 লাখ মা বোনের সম্ভ্রম নির্যাতন, এবং অনেক ত্যাগের বিনিময়ে আমাদের রাষ্ট্র, কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু আমাদের কোনো মীমাংসা হয়নি, এবং পাকিস্তান কিন্তু একটা ন্যূনতম ক্ষমা চায়নি। না। কিন্তু এখন যখনই শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে না, বিরোধী সরকার আসে, পাকিস্তানেদের আনাগোনা শুরু হয়ে যায়। কিন্তু এইবার মনে হচ্ছে এটা একটু মানে মনে হচ্ছে এটা যেন একটা মিনি পাকিস্তান, বা আবারও সে আমরা মুক্তিযুদ্ধের পূর্বের অবস্থায় ফিরে গেছি। যেমন আমি আজকে জাস্ট একটু আগের একটা খবর দেখলাম, সেখানে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাত উলামার ইসলামের বাংলাদেশের সুবিধি সমাবেশে পাকিস্তানি মৌলানা ফজলুর রহমান বলেছেন, হুম। অতীতের সব ভুলে বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই। পাকিস্তানি রাজনীতিবিদ, উনি একজন রাজনীতিবিদ, তিনি বাংলাদেশে এটা বলেছেন। আমাদের এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো অনেক কিছুই করে যাচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলেছেন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক। এবং শোনা যাচ্ছে বাংলাদেশে আইএসআই,
আহ, তারপরে বাংলাদেশি আর্মি, পাকিস্তান আর্মি, পাকিস্তান গোয়েন্দা সংস্থা যেটা বললাম, এবং সমস্ত কিছুই মনে হচ্ছে যেন ওদের প্রেসক্রিপশনে আমরা চলছি। আমাদের আর্মিও মনে হচ্ছে ওদের প্রেসক্রিপশনে চলছে। আপনি যেটা বললেন যে আমাদের একটা বিরোধী দল ও মুক্তিযুদ্ধ পক্ষ, সরকারি দল, এবং আমাদের একটা নির্বাচন দরকার, একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ দরকার। আপনার কি মনে হয় আওয়াল ভাই? এবং ইউনূস সাহেব আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে উনি বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন ঠিক করবে আগামী 100 বছরের বাংলাদেশের গতিপথ কি হবে। এটার অনেক ধরনের ইন্ডিকেশন হতে পারে। সেখানে আপনি যেটা বললেন যে একটা মানে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি, সেখানে কি যে আমি যা বললাম সেগুলো কি ফিট হয়? এগুলোর যদি মীমাংসা না হয়, তাহলে সুন্দর পরিস্থিতিতে আমরা চট করেই জাম্প ইন করবো কিভাবে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ লোপা, কথা অত্যন্ত প্রাসঙ্গিক। আমি একটু পূর্বে না যায় পারছি না, যখন 19 বারবার আসে 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তখন প্রথম যে রাষ্ট্রটি এই খুনি মুস্তাক সরকারকে স্বীকৃতি দিয়েছে সেটা হলো পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো যে চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিতে কিন্তু উনি পরিষ্কার গণপ্রজাতন্ত্রী ইসলামিক মানে ইসলামিক রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলেন। বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলেন সেদিন ভুট্টো। চিঠিতে কিন্তু পরিষ্কার লেখা আছে। সেই চিঠি আমার কাছে কপি, মানে ফটোকপি আছে। 2 দিন পরে, ওই 15ই আগস্টের সময় কিন্তু ভারতের রাষ্ট্রদূত ঢাকায় ছিলেন না। রাশিয়ার রাষ্ট্রদূত, জানি না কাকতালীয় কিনা, তারা ঢাকাতে ছিলেন না। এই খবর পেয়ে ভারতের রাষ্ট্রদূত বাই রোডে কলিকাতা দিয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে আসেন। আইসা সাথে সাথে 18 তারিখ কি 19 তারিখ, আমি ডেটটা মনে নেই, খন্দকার মুস্তাকের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেয় ভারতের রাষ্ট্রদূত। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উনি এই যে চিঠি নিয়ে আসছে, চিঠিটা হস্তান্তর করে। এই চিঠির ভাষা ছিল, যদি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে যদি ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হয়, তাহলে ভারত বাংলাদেশের সাথে যে 25 বছরের যে সামরিক চুক্তি আছে, সেই চুক্তির আওতায় ভারত বাংলাদেশকে হস্তক্ষেপ করবে। এই কথা বলার পরে খন্দকার মুস্তাক ধপ করে একবারে এরম হয়ে গেছিল। ওখানের একজন প্রত্যক্ষদর্শী থেকে বয়ান আসছে, এবং সেই থেকেই কিন্তু খন্দকার মুস্তাক সেখান থেকে পিছায় আসছে। এই ভারত তো কেন বাংলাদেশের একটি পক্ষ কেন ভারতকে দেখতে পারে না, ভারতকে টলারেট করতে পারে না? ভারত বিদ্বেষ, তাদের রাজনীতি, এগুলোর অনেক গভীর অন্তর্নিহিত কারণ আছে। মানে ভাই ভাইকে মিলতে দিচ্ছেন না, ভারত আমাদের প্রতিবেশী, ভারত আমাদের মুক্তিযুদ্ধ করে দিছে। ভারত কমপ্লেন কি, যে ভারতের তাবেদার। কি তাবেদারি করছে ভারত? কাউকে কি বঙ্গবন্ধুকে হত্যা করছে আইএসআই? তার প্রমাণ আছে, প্রমাণ হয়েছে তো। এটা সিআইআইএসআই করছে, এটা তো অ্যান্টনি মাসখানা বেরিয়ে গেছে। ভারত বাংলাদেশে পাকিস্তানের আইএসআই যে ক্ষতি করছে প্রতি বছর, 91 কোটি কোটি টাকা দিয়েছে কিছু দলকে ক্ষমতা আনার জন্য। এবং এই 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা সরকার পরে পাকিস্তানের আমি আরেক জায়গায় বলছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী পারভেজ মুশারফ ভারত ঢাকায় এসে ভারতের একজন সন্ত্রাসী সাথে গোপনে মিটিং করেছে। এগুলা কিসের আলামত? একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা স্বাধীন দেশে আইসা আরেক দেশের সন্ত্রাসী ওই 7 স্টারের যাতে উস্কানি দেওয়ার জন্য মিটিং করে। এগুলো নিয়ে তো কেউ কথা বলে না। ওই ভারত একটু সামান্য পানি নিয়ে, একটু নদীর দিকে পানি একটু বেশি নিয়ে একটু করে, এগুলা নিয়ে তো হুজুর রাস্তা নেমে যায় সবাই। এটা আমাদের একটা কালচার। এই কারণ তারা জানে যে ভারত পাশে থাকাতে, চারিদিকে থাকাতে, এটাকে তারা ওই ইসলামী প্রজাতন্ত্র করা যে বাধাটা ও ভারতের জন্য, কিন্তু এটা স্বীকার করতে হবে। এবং এই জিনিসটার জন্য কিন্তু ভারত বিদ্বেষ আর না। পাকিস্তান যত ক্ষতি করতেছে, এই যে সেদিন
কি আনলো গমের সাথে কি দিছে, এই যে 25 লক্ষ গম আনছে, টন টন আনছে গম, সেখানে সাথে 7 লক্ষ হইলো গম, আসল গম, আর 25 লক্ষ টন হইলো ওই যে আফিমের বীজ, পপি। হ্যাঁ, পপি পপি। পপি পপি বীজ। হুম। এখন তো হুজুররা পপি। রাস্তা নামে না। ভারতে যদি এই পপি বীজ আসতো 25 লাখ, এই হুজুরা তো শুক্রবার দিয়ে তো গরম করে বলতে যে আমাদেরকে সবকে খাওয়ায়, আফিম খাওয়ায় আমাদেরকে বেহোশ করে আমাদের জাতিকে নষ্ট করে যাচ্ছিল। এই যে আমাদের দেশের একটা গোষ্ঠী, যে তারা যে এই প্রপাগান্ডাটা করে, এটা জাস্ট প্রপাগান্ডা, এটা জাস্ট আমাদেরকে ডিমোরালাইজড করা। আমাদের এইটি ভাঙতে হবে। এটি কিভাবে ভাঙবে? এটি ভাঙতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক পুলিশ বাহিনী, দেশপ্রেমিক বিচারপতি আরম্ভ করে দেশপ্রেমিক যারা আছে, এবং যে যে জেএনজি যারা নাকি তরুণ প্রজন্ম, তারা তো বিভ্রান্ত হয়েছে। তারা বিভ্রান্ত কারণ তারা 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তরুণ প্রজন্ম কিন্তু বলেছিলেন যে এই দেশ উগ্র সাম্প্রদায়িকতা হবে না, কিন্তু আওয়ামী লীগ যেটা এই জিনিসটা ধরে রাখতে পারে নাই, এটা আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। তারা না স্বীকার করো, আমি করি। এই সুযোগে গণজাগরণ মঞ্চ হয়েছে 13 সালে, আজকের পেপারে এটাও দিয়েছে, এই এই আটলান্টিক, তারা যে গণজাগরণ মঞ্চ হয়েছিল এই জামাতি নেতাদেরকে বিচার করার জন্য, তারা সেদিন কত আন্দোলন করছে, আজকে তাদেরকে টেক্কা দিয়ে সেই ইয়ং জেনারেশন আজকে উল্লাস করতেছে এই কোর্টে আরেকজন প্রধানমন্ত্রী ফাঁসি আছে। কোথায় চলে গেছে জিনিসগুলা? এই আসলে এগুলা মুক্তিযুদ্ধের পক্ষের যারা আওয়ামী লীগ সহ যারা মুক্তিযুদ্ধকে সরে, তাদেরও কিছু এখানে অবহেলা ছিল, এটি মেনে নিতে হবে। আর যারা বিপদে আছে, এখানে তো আমি কাউকে কটাক্ষ করছি না, এটা নতুন প্রজন্ম হোক আর বয়স্ক হোক, আপনারা দেশটাকে ভালোবাসুন, দেশটাকে, মুক্তিযুদ্ধকে ভালোবাসুন। এই মুক্তিযুদ্ধের জন্য আপনারা আজকে আজকে আর্মি প্রধান হয়েছেন, আজকে বিচারপতি হয়েছেন। পাকিস্তান থাকলে এগুলো কোনোদিন হইতে পারতেন না। আমি শিক্ষক হইতাম, কিন্তু আপনাদের আজকে 70-80 জন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল 10-12 জন কোনোদিন হইতে পারতেন না। সচিবালয়ে তারা সচিব, একটা সচিবও ছিলেন না, আজকে আপনারা 80 জন সচিব, সিনিয়র সচিব। সুতরাং পুলিশের আইজি, কত কিছু। আপনারা আসুন, দেশ সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে দেশটাকে আনতে হবে, এনে আপনারা রাজনীতি করুন। আওয়ামী লীগ যদি সঠিক রাজনীতি করে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে। আপনারা যদি সঠিক রাজনীতি করেন, জনগণ আপনাদেরকে দিবেন। কিন্তু এই বিভক্তি রাজনীতি করে, এই মুক্তিযুদ্ধ বিপক্ষ বিপক্ষ এই রাজনীতি করে, ইসলামীকরণের রাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, এটি পরিহার করুন। এটি আমার জনগণের প্রতি, সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমার অনুরোধ। আর আওয়ামী লীগকে বলবো, আপনাদের যে দল চালাতে গেলে ভুল মানতে হবে, সরকার চালাতে গেলে সব সব জায়গায় দুনিয়াতে ভুল হয়, আপনাদের হয়ে থাকতে পারে। আপনার সেখান থেকে শিক্ষা নিন যে জনগণ কি চায়। আর জনগণকে অনুরোধ করব, আপনারা শিখেন। আজকে আপনারা বলতেছেন যে আওয়ামী লীগ থাকলে ভালো ছিল, আজকে 15 মাসে 16 মাসে দেখছেন দেখছেন দেশের আইন শৃঙ্খলা, দেশের ব্যবসা, কোনো কিছু নাই, আজকে সব নষ্ট। আজকে ওই চিটাগাং টার্মিনাল দিয়ে দিতেছে আরেকজনের কাছে, 17 তারিখে চুক্তি করছে। আবার আজকে দেখলাম ওই যে এনসিটিতে যেটা নিউমোরিং নিউমোরিং টার্মিনাল, যে এটা দুবাইয়ের কোথায় যেন, সংযুক্ত আরব আমিরাতের কোথায় যেন দেওয়ার জন্য অলরেডি কাজ চলছে। সেগুলা যদি চলে, যদি ভালো হয়, আমি বলি না যে ঠিক আছে দিবেন, আপনি আপনি বলেন যে বাংলাদেশের কি লাভটা, এটা প্রকাশ করুন যে আমি এই জন্য বিদেশে গেছে দিয়েছি। আপনি সেটা জিনিসটা প্রকাশ করছেন না, তাদেরকে দিয়ে দিচ্ছেন 30-40 বছরের জন্য। সেই জায়গাটা আমি জনগণকে বলবো, প্রত্যেকটা বলবো, আপনারা হিংসার রাজনীতি বন্ধ করুন। আপনারা প্রতিহিংসার রাজনীতি বলবেন যে আওয়ামী লীগ নো, আওয়ামী লীগ হিংসা আমি মনে করি না যে আওয়ামী লীগ। আপনারা, আমি 16 বছরের কথা বলবো, সরকারের ভুল থাকতে পারে, কিন্তু ভুল থাকলো আপনারা এই যে ডিভিশনের রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষে, এইটি ভাঙ্গার জন্য বিএনপি সহ কেউ চেষ্টা করেন না। আপনারা এটাকে জিয়ে রাখতে চেয়েছেন, এটি হলো আপনাদের প্রতি আমার অভিযোগ। আপনারা এইটাকে এক করুন,
কইরা আপনারা রাজনীতি করুন, জনগণের কাছে যান, জনগণ নেতা নির্বাচন করবেন। আমি একটু অনেক সময় বেশি ধন্যবাদ নিলাম। আওয়াল ভাই। আমরা সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি শুধু আওয়াল ভাই, আমার ভাইয়ের কাছে আর একটা বিষয় জানতে চাই। আমার আমার অনেক লম্বা হয়ে গেছে। আর একটু বিষয়, সেটা হচ্ছে যে এই যে রায়টাকে কেন্দ্র করে এখন আমি আজকে দেখছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের একটা চ্যানেলকে বলছিল আহ, কথা তো ওনার বলার চেষ্টা করছে যে যদি তারা চিঠি দিয়েছে, তারা চায় শেখ হাসিনাকে তাদের কাছে ফিরিয়ে দিতে বাংলাদেশে, এবং ভারত যদি না দেয় তাহলে কি একটা কোনো সম্পর্কের টানপোড়েন হবে বা ভারত বিদ্বেষ বাড়বে, এই ধরনের কিছু উনি বলার চেষ্টা করছিলেন। কিন্তু কিন্তু আপনার কি মনে হয়, ভারত তো খুব স্ট্রংলি, আমার মনে হয় না যে ভারতের যত মিডিয়ার কথা শুনছি যে তারা আসলে আহ, মনে হয় না দিবেন। কিন্তু আসলে কি মনে হয়, ভারত বাংলাদেশের সম্পর্কটাও কি আরো তেতো হবে, নাকি বাংলাদেশ আসলে তার জায়গাটা বোঝে যে চেপে যাবে? কি মনে হয়? যতটুকু যতটুকু মনে করেন যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক বর্তমানে রয়েছে, এর থেকে খারাপ আর কি হতে পারে? এর থেকে আর খারাপ? এটা বাকি রয়েছে একটা যুদ্ধ হওয়া বা বর্ডার আনরেস্ট হওয়া। সেই দিক থেকে যদি বাংলাদেশ আগায়, তাহলে বাংলাদেশ কয়দিন টিকে থাকতে পারবে? এটি 71 সনের ভারত না এটা। আর বাংলাদেশের 3 দিক পার করে পাকিস্তান কতটুকু এগিয়ে বর্তমান বাংলাদেশকে হেল্প করতে পারবে ভারতের সাথে যুদ্ধ করতে, রাইট? তো সেই ক্ষেত্রে আম, এটা একটা বোকামি হবে, এই ধরনের থ্রেট না দেওয়াটাই বেটার। আরেকটা জিনিস হচ্ছে যে ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে মেহমান, হ্যাঁ, একজন অতিথি। এবং একজন অতিথি তার যে গেরস্থের কাছে থাকে, যা যা করণীয় সবকিছু করবে। তার সিকিউরিটি লেভেল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের জন্য তারা করবে। তারা কখনো ওটাকে ভঙ্গ করবে বলে এখনো দেখা যাচ্ছে না। আর যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে, সেখানে যদি কেউ বাংলাদেশে আসলে তার মৃত্যুদণ্ড হবে অথবা মৃত্যু হবে অবধারিত, যেহেতু মৃত্যু দণ্ডাদেশ দিয়ে দিয়েছে, সেখানে আর ইফস অ্যান্ড বাটের কোনো জায়গা নেই, তাই না? তাহলে সেইখানে এক্সট্রাডিশন ট্রিটিতে এমন একটি এক্সেপশন রয়েছে যে ওনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালে তাকে জোর করা যাবে না। আপনি ডিপ্লোম্যাটিক্যালি কতটুকু এনশিওর করতে পারবেন? আর তারপরে হচ্ছে, আমি এর আগেও বলেছি, বাংলাদেশের বর্তমান সরকার একটা এলিজিটিমেট সরকার, যার কোনো লিগ্যাল কোনো ভিত্তি নেই, যে কোনো পাবলিকের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে নাই, কোনো পার্লামেন্ট না। তাহলে একটি নির্বাচিত সরকার প্রধানকে তারা কিভাবে মৃত্যু জ্ঞাপন করে? সেটা বিচারালয়কে কাজে লাগিয়ে বা বিচারকে ব্যবহার করে, বিচারালয়কে ব্যবহার করে একজন সরকার নির্বাচিত সরকার প্রধানকে, এইটা বর্তমান বাংলাদেশের যে সরকারের অপারেটররা আছে, এইটা পারে না করতে। এটা কোনো, যেমন ধরেন একটা এগ্রিমেন্ট যদি হয়, একটা 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 কন্ট্রাক্ট যদি হয় দুই দেশের মধ্যে, আজ পর্যন্ত বর্তমান বাংলাদেশের অপারেটররা কোনো একটা পূর্ণাঙ্গ এগ্রিমেন্ট কোনো দেশের সাথে করতে পারেনি। এবং যদি বলা হয় যে এই যে চট্টগ্রাম পোর্ট যেটা, সেটার যে আপনার 30 বছরের যেটা দিয়েছে, এটা একটা প্রাইভেটাইজেশন টাইপের একটা এগ্রিমেন্ট করেছে। এবং আমি মনে করছি, আন্দাজ করছি, কারণ যেহেতু আমি রিসার্চ করেও ওইটার পুরো কপি কোথাও পাইনি, তা কিন্তু কিছু কিছু জায়গা পাওয়া গেছে যে এটা একটা প্রাইভেটাইজেশনের মতো একটা ব্যবস্থা করেছে। সেইখানে ইউনুসের একটা কোম্পানি হতে পারে। ইউনুস এমন বোকা মানুষ না যে তার কোনো ইন্টারেস্ট নাই। তার ইন্টারেস্ট আছে বলেই সে 30 বছরের গ্যারান্টিড একটা মেগা ইনকাম সে ইনশিওর করতেছে বাংলাদেশের পোর্টকে ইজারা দিয়ে। তাহলে কিন্তু সরকারিভাবে কোনো বাংলাদেশ সরকারের সাথে অন্য কোনো সরকার কোন রকম কোনো লেনদেন আজ পর্যন্ত যে আনুষ্ঠানিক কোনো এগ্রিমেন্ট করেছে আমরা দেখি না।
MOU করেছে, দ্যাট মিনস মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কি যে আমরা ভবিষ্যতে করলেও করতে পারি, এটা একটা ইচ্ছা প্রকাশ করা। কিন্তু দিস ইজ নট এন এগ্রিমেন্ট, দিস ইজ নট এন পূর্ণাঙ্গ একটা এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট না। তাহলে তার মানে সেইখানে এক্সট্রাডিশন ট্রিটিটা যদি যদি মানতেও হয় ভারত, তাহলে কার কথায় মানবে? বাংলাদেশে কি কোনো আনুষ্ঠানিক বৈধ সরকার রয়েছে? একটা মব স্টারের কাছে ভারতের মতো একটা বড় গণতান্ত্রিক দেশের সরকার, সম্মানিত সরকার, সে এই একটা মব স্টারের কথা মানবে? তাহলে তো আর তাহলে তো আর সরকার কি জিনিস আর পলিটিক্স কি জিনিস বা দেশের আত্মমর্যাদা কি জিনিস তাহলে তো ভারতও বুঝলো না, তাই না? তো সেইটা নো নো। আপনি দেখেন চায়না বহুত চেষ্টা করেছে দালাই লামাকে দোলাইলা। ফিরিয়ে নেওয়ার জন্য, পারেনি। এবং আমি একটা কথা বলবো, এরা মৃত্যু দিব মৃত্যুদণ্ডটা এই জাজমেন্টে দেওয়ার কারণ হচ্ছে ওনারা চায় না শেখ হাসিনা দেশে যাক, দেশে আসুক, এটাও ইউনূসও তারা চায় চায় না। না। কারণ আমি বলি আপনাকে, আজকে যদি শেখ হাসিনা দেশে ঢোকে, সেই ঢল এই সরকার কিছুতেই বন্ধ করে রাখতে পারবে না, যত মব হোক, যত কিছুই হোক। এটাই বাস্তবতা। আমরা আমরা 1/11 সময় দেখেছি, আমি ওনার সাথে দেশে গেছি, প্লেনের উপর থেকে যখন দেখলাম, দেখি সব কালো দেখা যায়, চিন্তা করলাম কিরে কালো কালো কেন? আরেকটু নজর দিয়ে দেখি যে মানুষের মাথায় এত কার্পেটের মতো উপর থেকে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, এরা দেশের আহ, আমার কাছে মনে হয় ব্যাকডোরে কোনো একটা মানে বিহাইন্ড দ্য সিন কোনো একটা কাজ চলছে, হ্যাঁ, খলিল খলিল রজার খলিল তো এখন দিল্লির কোথাও একটা চলছে। এবং আম, আহ, সেইখানে খলিল সাহেব দেখাতে চাচ্ছে যে আমরা ওইখানে গিয়েছি হুম। আনার জন্য, কিন্তু চা পানি খেয়ে চলে আসবে, এই ছাড়া আর তার কোনো কাজ নেই। বাংলাদেশের মানুষকে, জনগণকে দেখাতে পারবে, দেখাবার জন্য তারা অনেক কিছুই করে, কিন্তু আজ পর্যন্ত 14-15 মাসে তারা কি করেছে? একমাত্র ডেথ মব স্ট্রিং ছাড়া, চলছে আর কি। না না, তা একটা মাত্র মবের মাধ্যমে মানুষকে মারধর, তারপরে বিভিন্ন মানুষের অকথ্য ঘরে, গালাগালি। আর কোনো কৃষ্টি কালচার নাই। এই ধর কি রাজনীতি চলে আসছে? মানুষ রাজনীতির শিক্ষে, সভ্যতার সাথে রাজনীতি করাটা, এটি হচ্ছে একটা আদিত্য। এই রাজনীতির আদিত্যই যদি না থাকে, আচার ব্যবহারের আদিত্যই যদি না থাকে, তাহলে কিসের রাজনীতি করবে তারা? তারা পার্লামেন্টে গিয়ে কি কথা বলবে? আসলে ডক্টর ইউনূসই চান চান না শেখ হাসিনা দেশে ফিরুক, হ্যাঁ, এবং এই জন্য একটা আইনি প্রক্রিয়ার, লিগ্যাল প্রসিডিংস এর মধ্যে ওনাকে একটা ঢুকিয়ে দিতেন। একটা বাধা দিয়ে বসে রয়েছেন। আর বর্তমান অবস্থান যেটা, আজকে যেটা দেখছি আমরা, আমরা কখনো আশা করি নাই যে ভারত বিদ্বেষ, ঠিক আছে আমরা ভারত বিদ্বেষে রয়েছি, কিন্তু পাকিস্তান প্রীতি হবে কেন? যারা পাকিস্তান প্রীতি করছে তারা সম্পূর্ণই এখন 71-এর পরাজিত শক্তি। এই ধ্রুব সত্যটাকে কেউ মানছে না। যারা এই যে একটা দুম্রজাল সৃষ্টি করে, এই যে বঙ্গবন্ধু কিন্তু দেখেন সাধারণ ক্ষমা করলো, সাধারণ ক্ষমার সময় তো উনি একটা রেফারেন্ডাম নেওয়া উচিত ছিল, কি যে মুক্তিযুদ্ধে যেই যে যারা শহীদ হয়েছে, কারো বোন শহীদ হয়েছে, কারো মা আছে, ছেলে শহীদ হয়েছে, সেই পরিবারদেরকে তো জিজ্ঞেস করা উচিত ছিল যে তোমাদের ঘাতকদের আমি সাধারণ ক্ষমা করছি, এক্সেপশন হচ্ছে যারা সরাসরি সরাসরি ছিল বিভিন্ন কি জানি অন্যায় কাজে, গরিত কাজে, তাদের বিচার হবে। আর নামমাত্র যদি কারোর নাম কোথাও থাকে কিন্তু তারা ফিজিক্যালি পার্টিসিপেট করে নাই, তাদের জন্য সাধারণ ক্ষমা। এই কথাটা বলতে ওনার 2 মিনিট লাগে না। না, উনি তো সাধারণ ক্ষমা, এটা কিন্তু একটা আমি পড়েছিলাম যে উনি কিন্তু বলেছে হত্যা, খুন, না, পাঁচটা ওটাতে ধর্ষণ, আমি, পাঁচটা কারণে, অগ্নিসংযোগ, পাঁচটা কারণের এগুলো জন্য যার তারা সাথে না যারা না সম্পৃক্ত। হ্যাঁ, এটা না উনি না, কিন্তু ওইটা আমি তখন তো সেটা বলছি তখন না। তো আপনি তো ভালো করে জানার কথা, কনস্টিটিউশনে তো গণভোটের সিস্টেম তখন আসে নাই। না এটা না, গণভোটের গণভোটের সিস্টেম। দরকার ছিল না ওনার। হ্যাঁ হ্যাঁ ওনার এটা ওনার জন্য গণভোটের দরকার ছিল না। উনি যেটা করতে পারতেন, উনি পাবলিক মিটিং করে সোহরাওয়ার্দী ময়দানে গিয়ে বলতে পারতেন যে আমি এই এই পরিস্থিতিতে আঞ্চলিক শান্তি, সৌহার্দ্যপূর্ণ এই সমস্ত কিছু, এবং 4.5 লক্ষ বাঙালি পাকিস্তানে
আটকা পড়ে রয়েছে, তাদের আত্মনাদ, তাদের আত্মীয় স্বজনের মা বাবার আত্মনাদ, এখানে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা, এই সব কিছুর মূলে আমি একটা সাধারণ ক্ষমা দিতে চাচ্ছি আপনাদের কাছে। এইটা আর্জি রইল। আপনাদের কারো মা গেছে, কারো ছেলে গেছে, কারো বাবা গেছে, কারো বোন গেছে, আপনাদের কাছ থেকে এইটা আপনাদেরকে জানালাম। ওনার মতো একজন নেতা যদি একবার একদিন দেরি করতো তাইলেই যথেষ্ট। আপনি দেখেন আকস্মিকভাবে সাধারণ ক্ষমা করে বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধাদেরকে উনি বিরাগ ভাজন করেছেন। তবে কথা হলো কি, আমি একটু আপনাকে এখানে এখন আপনাকে একটু সাপ্লিমেন্ট করি, এটা ঠিকই হ্যাঁ, আছে যে জানান। মানে কিন্তু এখন তো ধরেন না সেই জিনিসটা তো চলে গেছে, কিন্তু এই যে 75 পর ওনাকে হত্যা করার পরে যে জিনিসটা আজকে এসে পড়ছে, তখন তো পক্ষ বিপক্ষ, 75-এর পরে কিন্তু আর এখন কিন্তু তারা কি চাচ্ছে, যেটা লুপা বলতেছিল, এখন তারা চাচ্ছে পক্ষটাকে, স্বাধীনতার পক্ষটাকে বিলীন করে দিতে, বিলীন করে আমি তো দিতে। সেটাই বলছি। আমি বিপক্ষটাকে সাস্টেন করতে। এই রাইট। না, এইটা তো এখন তবে না না, আমি আমি তো এই সেটাই বলছি যে হ্যাঁ এই হ্যাঁ যে এই ক্ষমতা দিল, মানে আমি যে আমরা 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 সমতা চেয়েছি, বঙ্গবন্ধু সমতা চেয়েছে। বঙ্গবন্ধু মনে করেছে সবাইকে নিয়ে আবার নতুন দেশ গড়বে, তাই না? কিন্তু কালসাপ তো কালসাপ রয়েই গেল। না, 55 বঙ্গবন্ধু বছর পরেও তো সেই কালসাপ। কালসাপি, কারণ আমি এটা বুঝে বুঝে গেছি আপনি যেটা বললেন। হ্যাঁ, বঙ্গবন্ধু পারতেন, কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমার ভাই আমি যেটা বুঝলাম, আসলে যে এই যে পারপেট্রেটররা বা যারা এই যে পাকিস্তানের সহযোগী 40,000 যে রাজাকার, তার মধ্যে যারা চিহ্নিত বাদে যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তারা বাদে বাংলাদেশের কিছু মানুষ এবং এই মানুষগুলার যে বংশ বিস্তার হয়ে হয়ে যে বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশে আসলে মানুষ কনফিউজড, এটা আমার কাছে মনে হয়। আমরা কিছুটা আনগ্রেটফুল, সেটাও আমার হ্যাঁ কাছে মনে হয়। কারণ ভারতেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে, পাকিস্তানেও ঘটেছে, বাংলাদেশে ঘটেছে দেশভাগের সময়। কিন্তু দেখেন, ভারত কিন্তু জাতিগতভাবে দাঁড়িয়ে গেছে, ভারতের কাছে পাকিস্তান দাঁড়াতে ন্যাশনালিজম পারে নাই, সবার উপরে। বাংলাদেশ দাঁড়াইতে চাচ্ছিল, শেখ হাসিনার নেতৃত্বে একটু দাঁড়ানোর জন্য একটু মাথা উঁচু দাঁড়াতে পারে করছিল, নাই তো। আমার এখন কাছে মনে নামাই হয় যদি দিছে। উনি দিত, এটা বলতো, কোনো তাহলে লাভ হইতো না, আজকের যে বাংলাদেশ দেখছি কোনো লাভ হইতো না, কোনো লাভ এটা হইতো না, আমার কারণ কাছে মনে তাদের এই হয়। বীজ বীজ আস্তে আস্তে এই আপনি শিকড় গাছছে, আপনি তারা সারা উনি শিকড় গাছছে, মানে গেড়ে গেড়ে এই শিকড় অনেক লম্বা তবে হয়েছে, এদেরকে হয়েছে। দেখেন অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু, আপনি কতগুলো মসজিদ করলো ধর্মভিত্তিক, তারপরে যে সমস্ত মন্দির নষ্ট হয়েছে মন্দির আবার ঠিক করে দিল, নতুন করে গড়ে দিল। উনি ধর্মভিত্তিক বিষয়ে উনি যতটুকু পেরেছে উনি করেছেন, এবং তার থেকে একটু বেশিও করেছেন। যেটা ইউনিভার্সিটিতে ধর্মভিত্তিক এই যে ওলামা পাশ করা, উলা পাশ করা, এগুলোকে সামঞ্জস্য করে বোর্ডের ভিতরে বিশ্ববিদ্যালয়ের সমপরিমাণের জায়গায় নিয়ে এসে এটাকে আরো সুন্দর করে এনকম্পাস করে তাদেরকে সুযোগটা হ্যাঁ, বাড়িয়ে এগুলো কিছু পলিসিগত ভুল ছিল, কিন্তু বলছে। পলিসিগত ভুল আর আমাদের জাতি গঠনের যে সাংস্কৃতিক মুভমেন্টটাকে থেমে যাওয়া, সেগুলো নিয়ে আমরা একটা ডিবেট করতেই পারি, কিন্তু আমার অবশ্যই কাছে ডিবেট মনে করতে হয় পারি, যেমন শিক্ষার জায়গাটায় আমি ডিবেট করতে চাই। আমি হ্যাঁ, সবসময় বলে শিক্ষা আসছি, যখনই সংস্কৃতির যে থমকে যাওয়া, আপনি সেটা আপনি দেখেন, আপনি উম, ভারতে আপনি ক্লাস 9, 10, 11 বা এর আগে আপনি ন্যাশনাল ইন্টিগ্রেশনের উপরে কতগুলো চ্যাপ্টার থাকে বিভিন্ন ক্লাসে। ইভেন আপনি যদি ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস এর ছেলে হন, আপনি স্পোর্টস সাবজেক্ট পড়তেছেন, সেখানেও একটা সাবজেক্ট থাকবে কি ন্যাশনাল ইন্টিগ্রেশনটা কি জিনিস, না, আপনি কি যেমন বুঝছেন? আমাদের কানাডাতে ছোট হ্যাঁ, ছোট বাচ্চারা অ্যাবরিজিনাল পড়তে পড়তে প্রত্যেকটা ক্লাসে তাই তাদের না? অরিজিনাল আচ্ছা, অ্যাবরিজিনাল এই যে যে এই যে তাদের এই যে দেশাত্মবোধ, অথচ বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে দেখা গেছে যে সকালবেলা অ্যাসেম্বলি করা বন্ধ হয়ে গেছে, যেখানে জাতীয় সঙ্গীত গান। মুসলিম করতাম, ওথ নিতাম, আমি শপথ তাই না? করছি এগুলো দেশকে বন্ধ করে ভালোবাসবো, দিচ্ছে। দেশের, এবং এগুলো সব এই এইগুলো হচ্ছে জাতীয় জাতি সঙ্গীত তো গঠনের কোনো কতগুলো জিনিস। মাদ্রাসাতে তো কোনো জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, যদি ওইটা সরকার থেকে টাকা দিচ্ছে। তো অনেক কথা আমরা অনেকক্ষণ আলাপ করছি অনেকক্ষণ আমরা রূপা, সময় করে হ্যাঁ ফেলছি অনেক বেশি আমার। হয়ে গেছে, লম্বা হয়ে হ্যাঁ, গেছে, তো আমাদের এই আচ্ছা, কথায় আমি একটু বলি শেষে, 1 মিনিটই শুধু শেষ করব, যে আমাদের জাতিটাকে, আমাদের মুক্তিযুদ্ধটাকে আমাদের ধারণ করতে হবে। এবং এই মুহূর্তে আমাকে যে যেভাবে মনে করুক, এটি প্রমাণ হয়ে গেছে যে এই মুক্তিযুদ্ধে ধারক বাহক অন্তত আওয়ামী লীগ, যেটা কিন্তু আজকের এই 15 মাসে এটা আর সুন্দরভাবে পড়া, মানে যে আওয়ামী লীগ যে ব্যবহার করতো, মানুষের বলতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে যে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্যদের মধ্যে ইমান ঠিক নাই।
এবং রাইট। আরেকটা জিনিস ঠিক আছে, আরেকটা জিনিস হলো বঙ্গবন্ধুর পরে তার কন্যা, বঙ্গবন্ধুর পরে তার কন্যা শেখ হাসিনাই এই মুক্তিযুদ্ধ, দেশের শুধু মুক্তিযুদ্ধ না, দেশের সার্বভৌমত্বটাকে রক্ষার জন্য তার যে দেশপ্রেম সেটি না, প্রস্থাতে এটা তো এই অবশ্যই রাষ্ট্রে প্রমাণ অবধারিত, হয়েছে। বলার এবং অপেক্ষা এই মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো বিকল্প কিন্তু নাই, না। এটি এটা মানতে এটা হবে। সত্য। এই যে অনেকে অনেকে আপনার সাথে আমি অ্যাড করে বলছি, সেটি হচ্ছে যে অনেকে এইভাবে বলে যে কি জানি মুক্তিযুদ্ধ নিয়ে দোকানদারি করা একমাত্র আওয়ামী লীগ করতেছে, এটার একটা বেনিফিশিয়ারি হিসেবে। আজকে দেখেন মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের কথা কে বলে? কেউ বলছে না। এই যে বিগত 14 মাসের কার্যক্রমে কিন্তু আমরা আরো স্পষ্ট হয়ে গেছি যে মুক্তিযুদ্ধের পক্ষের কারা, কোন রাজনৈতিক দল, স্পষ্টভাবে একটা ডিমার্কেশন এসে গেছে। আমার মনে অনেক হচ্ছে ধন্যবাদ ভাই, আমাদের অনেক সময় চলে আসছে। প্রত্যেকটা কাজের কিন্তু নেতিবাচক ইতিবাচক থাকে। ইতিবাচক হয়, কিন্তু আমি হ্যাঁ, আপনার সাথে, আমরা এটা একদম শেষ পর্যায়ে সেটি চলে এসেছি। জনগণ ঠিক করবে, আওয়ামী এটা লীগ ভুল করে জনগণ থাকলে ঠিক সেটা করবে। জনগণ তবে ঠিক করবে, তবে জনগণ ঠিক একটা করবে। কথা বলতে চাই, আমি আজকে আমার কিছুদিন যাবতই বলছি যে মুক্তিযুদ্ধ নিয়ে দোকানদারি করা, এটাকে খুব নেগেটিভ ভাবে দেখে যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের, এবং বা মানুষ যদি মুক্তিযুদ্ধকে নিয়ে দোকানদারি করে, প্রতিটা পাড়ায় মহল্লায় ঘরে ঘরে যদি মুক্তিযুদ্ধের একটা করে দোকান হয়, এটা ভালো, এটা খারাপ না, মন্দ না। আমরা আমাদেরকে ফিরে পাবো। সো মুক্তিযুদ্ধ নিয়ে চলুন আমরা দোকানদারিটা করি আওয়ামী লীগের দোকানদারি মতো। করি। হ্যাঁ, দোকানদারি করি আওয়ামী লীগের এবার মতো। এবার বুক আজকে চিতিয়ে আমার এই দোকানদারি করি। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আমাদের স্লোগান হচ্ছে, আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। চলুন আমরা সবাই এই মুক্তিযুদ্ধটাকে নিয়ে দোকানদারি করি। আমার ভাই আওয়াল ভাই, আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, সময় দিয়েছেন, অনেক সময় আপনি ইয়ে করলেন। আর বন্ধুরা, আমি হঠাৎ করে এই লাইভগুলো করি, আপনারা যারা শুনতে পারেননি তারা শুনবেন। আমাদের দৃষ্টিকোণ একাত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। চলুন আমরা দেশকে ভালোবাসি, আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি, এবং আমরা মুক্তিযুদ্ধকে নিয়ে দোকানদারি করে আমাদের প্রতিটা ঘরে ঘরে যেন মুক্তিযুদ্ধের দোকান হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।